বাবার মৃত্যুর পর বোকাশোকা অপূর্বাকেই সবাই মিলে গ্রাম প্রধান বানিয়ে দেয়। বেচারি তো বুঝতেই পারে না কিভাবে সে পুরো গ্রামকে সামলাবে। এর মধ্যেই গ্রামে দেখা দেয় এক বিশাল সমস্যা। কবর খোদক মনীষ জানায় তাদের গ্রামের কবরস্থানে জায়গার স্বল্পতা দেখা দিয়েছে। তাহলে এবার মানুষ মারা গেলে তারা কোথায় দাফন করবে? এই নিয়েই তো গ্রামে হুলস্থুল শুরু হয়ে যায়, কারণ সবাই চায় তাদের দাফন এই গ্রামেই হবে। এবার এই বোকাশোকা অপূর্বা কি করবে? সে কি পারবে গ্রামের এই জটিল সমস্যার সমাধান বের করতে? সেটাই চলুন দেখে আসা যাক আজকের গল্প উপ্পু কাপ্পুরাম্বুতে। শুরুতে আমরা একটা গ্রাম দেখতে পাই। এই গ্রামের নাম চিট্টিপুরাম। হাজার হাজার বছর আগে এই গ্রামে একটা রাজা থাকতো। এই গ্রামে কোনো কারণে কখনোই বৃষ্টি হতো না, যার জন্য মানুষ ধীরে ধীরে মরতে শুরু করে আর তারা এই গ্রাম ছেড়ে দিয়ে চলে যেতে থাকে। এটা দেখে তখন রাজা এক পুরোহিতের কাছে যায় আর তার কাছে এই সমস্যার সমাধান চায়। পুরোহিত তাকে বলে যে মাটি তাদেরকে এত কিছু দিচ্ছে, সেই মাটিকে তো তারা কিছুই দিচ্ছে না, তাদেরকে মানুষ এখন পুড়িয়ে না দিয়ে কবর দিতে হবে, তাহলেই বিধাতা খুশি হয়ে তাদেরকে বৃষ্টি দিবে। রাজাও তখন এটা করে আর বিধাতা আসলেই খুশি হয়ে বৃষ্টি দিতে থাকে। কিন্তু একদল মানুষ তখন বলতে থাকে যে তাদের সংস্কৃতি হলো মানুষ মারা গেলে পুড়িয়ে ফেলা, এর বদলে তারা তাকে মাটিতে পুঁতে ফেলতে পারবে না। এর জন্য কিছু মানুষ যখন গ্রাম থেকে চলে যেতে থাকে তখনই মাটিতে পুঁতে ফেলার নির্দেশ উঠিয়ে নেওয়া হয়। তারপর আবারও গ্রামে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, যার জন্য মানুষ মারা গেলে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ আবারও দেওয়া হয়। আর তারপর থেকে এই নির্দেশ আর কখনোই কেউ পরিবর্তন করতে পারেনি। এরপর বর্তমানে দেখা যায় এই গ্রামের গ্রাম প্রধান মারা গিয়েছে, তাই তাকে সমাধিস্থ করতে গোরস্থানে আনা হয়। সেখানে আনার পরে আমরা গ্রামের দুজন প্রভাবশালী লোকদের দেখতে পাই। একজনের নাম হলো সুশান্ত। সে যখন যেখানেই যায় তার সাথে করে চেয়ার নিয়ে যায়। আর আরেকজনের নাম হলো বিপ্লব। সে যেখানেই যায় সেখানেই তার সাথে করে ক্যামেরাম্যান নিয়ে যায়, যাতে করে সে যখনই তার নকল সমাজসেবা করতে থাকবে তখনই যেন তার ক্যামেরাম্যান ছবি তুলতে পারে আর সেটি সে খবরের কাগজে ছাপাতে পারে। অর্থাৎ তারা দুজন মোটেই ভালো মানুষ ছিল না। যাক, তো যেহেতু গ্রাম প্রধান মারা গেছে তাই সেখানে তারা দুজন ছাড়াও গ্রামের সকল মানুষ আসে। এরপর গ্রাম প্রধানকে কবর দেওয়ার জন্য সেখানে তার নাম খোদাই করতে অনেক বড় একটা চকচকে পাথর আনা হয়। এটা দেখে তো সুশান্ত আর বিপ্লব অনেক বেশি হিংসাবোধ করে। সুশান্ত তার লোকেদের বলেই ফেলে যে সে মারা গেলে এর থেকেও বড় আর এর থেকেও বেশি চকচকে পাথর যেন আনা হয়। বুঝুন অবস্থা। যাক, তো এরপর দেখানো হয় সেখানে কাঁদতে কাঁদতে গ্রাম প্রধানের মেয়ে আর তার স্ত্রীর এন্ট্রি হয়। গ্রাম প্রধানের মেয়ের নাম অপূর্বা। সে অনেক বোকা আর ভীতু টাইপের একটা মেয়ে। কোথায় কখন কিভাবে কথা বলতে হবে সে কিছুই জানতো না, সবসময় অনেক বেশি নার্ভাস থাকতো। যাক, তো এরপরই দেখানো হয় গ্রাম প্রধানের সমাধি দেওয়ার জন্য চারজন লোক মিলে তাকে বক্সে দিয়ে সেটা কবরের মধ্যে রাখার চেষ্টা করে, কিন্তু তারা ভার সামলাতে না পেরে বক্সটিকে উল্টে ফেলে। তখনই তো সেখানে এটা দেখে এক প্রকার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সেই সময় সেখানে এন্ট্রি হয় মনীষের। মনীষ এই গ্রামের গোরস্থানের দেখাশোনা করত, তারপর ডেড বডি মাটি দেওয়ার কাজও করত। তার পূর্বপুরুষও এই কাজই করে এসেছে, বংশ পরম্পরায় তাকেও এই কাজ করতে হয় আর সে তার কাজে অনেক বেশি ভালো ছিল। তো সে সেখানে আসে আর মুহূর্তের মধ্যেই সমস্যার সমাধান করে দেয়। এরপরই তারা লাশটিকে দাফন দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দেখানো হয় মনীষ তার বাসায় ছিল। তার মা তাকে খাবার এনে দিলে সে তার খাবার খেতে থাকে। সে তাকে বলতে থাকে আজ গ্রাম প্রধানের সিন্দুক তো উল্টে গিয়েছিল, সে যদি ঠিক সময় না যেত তাহলে না জানি কি হয়ে যেত। তার মা তখন বলতে থাকে যে সব দোষ তো এই সিন্ধুকেরই। ছোটবেলায় তার দাদা পরদাদা বলতো যে মানুষের মৃতদেহ কাপড়ে পেঁচিয়ে যদি কবর দেওয়া হয় তাহলে সেটি মাটির সাথে মিশে যায়, কিন্তু এদিকে এখন মানুষ সিন্ধুকের চল উঠিয়েছে। যাক, তো কথা বলতে বলতে মনীষের মায়ের তখন অনেক বেশি কাশি হতে থাকে। মনীষ তো তাড়াতাড়ি করে তাকে পানি দেয়। এরপরই মনীষের মা তাকে বলতে থাকে যে সে তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু তার একটা শেষ ইচ্ছা আছে, আর তা হলো সে মারা গেলে তাকে যেন বড় গাছের নিচে মাটি দেওয়া হয়, তাহলে সে শান্তিতে আরাম করতে পারবে। মনীষের তো তার মায়ের মুখে মারা যাওয়ার কথা শুনতে একদমই ভালো লাগছিল না, তাই সে তাকে ইগনোর করতে থাকে। তো বোঝাই যায় তার মায়ের মরণ ব্যাধি রোগ হয়েছে, তাই সে এসব বলছিল। এর পরদিনই দেখানো হয় যেহেতু গ্রাম প্রধান মারা গেছে তাই তার মেয়ে অপূর্বাকেই নতুন গ্রাম প্রধান বানানো হয়, যার জন্য একটা সভারও আয়োজন করা হয়। সেখানে অপূর্বাকে তার মা সাজিয়ে গুজিয়ে পাঠায়, কিন্তু সে তো মোটেই গ্রাম প্রধান হতে চাচ্ছিল না, যার জন্য সে অনেক বেশি নার্ভাস ছিল। তো তাকে শপথ নেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়। তখন সে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যার জন্য গ্রামের সব মানুষ হাসাহাসি করতে শুরু করে। এরপরই অপূর্বাকে জানানো হয় যে তাকে এখন থেকে এই গ্রামের যাবতীয় দায়িত্ব নিতে হবে, আর তার সবকিছু বোঝার সুবিধার্থে তার সাথে এই তিনজনকে দেওয়া হবে। এই তিনজন অনেক জ্ঞানী,
যে কোনো সমস্যা হলে অপূর্বা যেন তাদের সাথে ডিসকাস করে। অপূর্বা তখন সেই তিনজনের দিকে তাকায়, কিন্তু তাদেরকে দেখে তার একদমই জ্ঞানী বলে মনে হয় না, যার জন্য সে যে কিভাবে কি করবে এটা ভেবেই তার চোখে পানি চলে আসে। এরপরই সে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই সুশান্ত আর বিপ্লব মিলে বলতে থাকে যে আগে তারা গ্রাম প্রধানকে সম্মান করে চলতো, এখন তাদেরকে এই বলদ মেয়েটিকে সম্মান করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, কিছুদিনের মধ্যেই গ্রামের সবাইকে নিয়ে আর তাদের সমস্যা নিয়ে সভা বসানো হবে। সেই সভাতে তারা অপূর্বাকে এত বেশি কোশ্চেন করবে যে অপূর্বা নিজ থেকেই গ্রাম প্রধানের স্থান ছেড়ে দিবে। এরপর আমাদেরকে মনীষকে দেখানো হয়, সে গরুস্থানের কাজের জন্য যায়। সে তো সেখানে গিয়ে সবগুলো কবরের খেয়াল রাখছিল, আর তাছাড়া কিছু কিছু পরিচিত মানুষের কবরের সাথে তো সে গল্পও করতে থাকে। যাক, তো এরপর দেখানো হয় দুপুর হলে সে খাবার খেতে বসে, কিন্তু তখন হঠাৎ করেই তার মায়ের কথা মনে পড়ে। তার মা তাকে বলেছিল যে সে মারা গেলে তাকে যেন গাছের নিচে কবর দেওয়া হয়। এটা ভেবে সে পুরো গোরস্থান খুঁজে কিছু একটা দেখতে থাকে। তাকে দেখে মনে হয় যে সে কোনো একটা ক্যালকুলেশন করছে। যাক, তো এরপরই সভার দিন চলে আসে। অপূর্বা তার মা এবং সেই তিনজনের সাথে সেখানে চলে যায়। পুরো গ্রামের মানুষ একটা গাছের নিচে একত্রিত হয়। অপূর্বা তো এতগুলো মানুষকে একসাথে দেখে প্রথমেই ঘাবড়ে যায়। তারপর সে কোনোভাবে গাছের কাছে দাঁড়িয়ে নিম্ন স্বরে সবাইকে নমস্কার জানায়। এরপর তাদের কাছে তাদের কোনো সমস্যা আছে কিনা তা জিজ্ঞেস করে। তখনই দেখানো হয় অপূর্বাকে তার বাবা মারা যাওয়ার আগেই বলে গিয়েছিল যে তার যাওয়ার পরে অপূর্বাকেই গ্রাম প্রধান হতে হবে। এই জন্যই সকল সভাতে অপূর্বাকে কখন কি বলতে হবে তা তার বাবা শিখিয়ে দিয়ে গিয়েছিল। তার বাবা তাকে বলেছিল যে সে যদি কোনো ঝামেলা ছাড়া আর কোনো কিছু করা ছাড়া গ্রামের সবার সম্মান নিয়ে বাঁচতে চায় তাহলে তাকে গ্রাম প্রধান হতে হবে। আর যত মানুষ তার কাছে প্রশ্ন করবে তাকে শুধু ঘুরিয়ে পেঁচিয়ে তাদের উত্তর দিতে হবে, কোনো কিছু সোজাভাবে তাদের কাছে উপস্থাপন করা যাবে না। তখনই দেখানো হয় সুশান্ত আর বিপ্লবের লোকেরা তাদের প্ল্যান মতো কাজ করতে থাকে। তারা একের পর এক উঠে অপূর্বার কাছে বিভিন্ন কোশ্চেন করতে থাকে, আর অপূর্বাও তার বাবার বলা মতো অ্যান্সার দিতে থাকে। তার বাবা তাকে এটাও বলেছিল যে সুশান্ত আর বিপ্লবের লোকেরা তাকে তার পথ থেকে সরানোর জন্য অনেক ধরনের প্রশ্ন করবে। তো সবার প্রশ্নের উত্তর দিতে দিতে গ্রামের সবাইও হাঁপিয়ে যায়, তার সাথে সাথে অপূর্বাও হাঁপিয়ে যায়। তার অ্যান্সার শুনে সবাই অনেক বেশি খুশিও ছিল। এরপর যখন সভা শেষ করা হবে ঠিক তখনই মনীষ প্রশ্ন করার জন্য হাত তোলে। সে অপূর্বাকে বলতে থাকে যে তাদের গ্রামে আরো একটি সমস্যা আছে, আর সেটি অনেক বড় সমস্যা। তাদের গোরস্থানের জায়গা শেষ হয়ে যাচ্ছে, যতটুকু জায়গা খালি আছে সেখানে শুধু 4 জনকেই মাটি দেওয়া যাবে। এটা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, আর তারা অপূর্বার কাছে এর সমাধান জানতে চায়। কিন্তু অপূর্বার বাবা তো তাকে এই সমস্যার কোনো সমাধান দিয়ে যায়নি, আর তাকে বলে গিয়েছিল যে যদি কেউ কখনো কোনো নতুন প্রশ্ন করে তাহলে অপূর্বাকে মনে করতে হবে যে তার ভাগ্য আসলেই খারাপ, আর সেই সমস্যার সমাধানের জন্য তাকে সেই কাজ করতে হবে যেই কাজ সে তার জীবনে কখনোই করেনি। তাকে তার ব্রেইন ইউজ করতে হবে। তো অপূর্বা তখন একদমই চুপ হয়ে যায়। সে বলতে থাকে যে এই সমস্যার সমাধান সে কিভাবে দিতে পারে। এই সুযোগে বিপ্লব উঠে দাঁড়ায় আর বলে যে কেন, সে তাদের গ্রামের গ্রাম প্রধান, তাকে তো তাদের সমস্যার সমাধান দিতেই হবে। অপূর্বা তখন বলে যে তাকে এই সমস্যার সমাধান দিতে 2 দিন সময় দিতে হবে, ঠিক করে বিবেচনা করে সে তাদেরকে সমাধান জানাবে। এটা বলে সে ঘামতে ঘামতে সেখান থেকে বাসায় চলে আসে। এরপর এসেই তো রুমের দরজা আটকে সে কাঁদতে থাকে, চিৎকার করে করে কাঁদতে থাকে, আর তার এই খারাপ সিচুয়েশনের জন্য সে তার বাবাকেই দায়ী করতে থাকে। এরপর দেখানো হয় পুরো গ্রাম তো এই সমস্যা নিয়ে চিন্তা করতে শুরু করে দেয়, কারণ এটা তো আসলেই চিন্তার মতো একটা বিষয় ছিল। এরপর একদিন দেখানো হয় মনীষ তার মেয়ের চেক আপ করানোর জন্য তাকে নিয়ে হাসপাতালে যায়। তো সেখান থেকে আসার পথে মনীষের মা মনীষকে বলতে থাকে যে সে কি তার বলা কথা মনে রেখেছে। মনীষ তখন তাকে বলতে থাকে যে মানুষ এখানে দাফন হওয়ার জন্য জায়গা পাচ্ছে না, আর তাকে কিনা গাছের নিচে দাফন হতে হবে। তখন তার মা খুবই রেগে যায় আর বলতে থাকে যে তাদের বংশ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী গোরস্থানের কাজ করে গেছে, তো তাদের তো এটা অধিকার যে তারা তাদের পছন্দ মতো জায়গায় দাফন হতে পারবে। তাই মনীষকে যে করেই হোক তার এই শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। মনীষও তখন চাপের মুখে পড়ে যায়। এরপর আমাদেরকে অপূর্বাকে দেখানো হয় সে তার অফিসে গিয়ে সেই 3 জনের সাথে দেখা করে। তারা নাকি এক্সপার্ট, কিন্তু তারা তো তাকে কোনো সমাধানই দিতে পারে না। সব সময় 3 জন মিলে খাবার খাওয়ার তালেই থাকে, আর যেন কোনো কাজ নেই। যাক, তো তখন অপূর্বাই অনেক খুঁজে গ্রামের নকশা বের করে, আর সেখানে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে গোরস্থান বানানোর কথা ভাবে। কিন্তু তারা যেই জমির মালিকের কাছেই তাদের অফার নিয়ে যায় তারাই তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কোনো জায়গায় তারা 1 ফোঁটা জমিও পায় না।
অপূর্বার তো তখন মাথায় কাজ করছিল না। সে তার সাথে থাকা সেই তিনজনকে বলতে থাকে যে এত কিছু না ভেবে মানুষকে তাদের পরম্পরা মতো পুড়িয়ে দিলেই তো হয়। এই কথা শুনে তারা তিনজনই তো না না বলতে থাকে আর তার দিকে এগিয়ে আসে। অপূর্বা তো তাদের এমন রিয়াকশন দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। সে বলে যে কি হয়েছে। লোকগুলো তখন তাকে বলে এর আগে একটা লোক মানুষকে পুড়িয়ে ফেলার কথা বলেছিল, তাকে গ্রামের সবাই মিলে অনেক মারধর করেছে আর তার পুরো গোষ্ঠী ধরে এই গ্রাম থেকেই বের করে দেওয়া হয়েছে, তাই সে যেন ভুলেও তার মুখে এই কথা না আনে। অপূর্বা তো তখন একদমই ক্লুলেস হয়ে যায়, তার মাথায় আর কোনো বুদ্ধিই আসে না। এরপর অনেক ভেবে সে ঠিক করে যে যেই লোক তাকে সমস্যার কথা বলেছে সে তার সাথেই দেখা করে কিছু একটা উপায় বের করবে। তাই সেদিন রাতেই সে মনীষের বাসায় চলে যায়। মনীষ তখন তাকে বলে যে গ্রাম প্রধান হয়ে তার এভাবে মানুষের বাসায় যাওয়ার কোনো দরকার নেই, সে নিজে তার বাসায় মানুষকে ডাকবে। কিন্তু অপূর্বা তো বোকা ছিল, সে তো এটাও জানতো না। যাক, তো এরপরই অপূর্বা তাদের বাসার মধ্যে প্রবেশ করে। সে মনীষকে বলতে থাকে যে আসলে তার এই সমস্যার সে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। আশেপাশের জমি খোঁজার চেষ্টাও করেছে সে, কিন্তু এক ফোঁটা জমিও তারা পায়নি। তো এখন সে কি করবে? মনীষ তাকে বলতে থাকে যে আসলে এর সমাধান তো সে নিজেও জানে না। অপূর্বা তাকে বলে যে আচ্ছা, তারা যদি এমন একটি লিস্ট বের করে যেখানে কিছুদিনের মধ্যে গ্রামের যারা যারা মারা যেতে পারে তাদের নাম লেখা থাকবে, তাহলে হয়তো কিছুটা সুবিধা হতো। তারা প্রথমে তাহলে সেই কয়জনের ব্যবস্থা করবে, আর তারপর মানুষ মরতে তো সময় লাগবে, তাই না? যার জন্য তারা সমস্যার সমাধান বের করার আরো কয়েক বছর সময় পেয়ে যাবে। তখন সে মনীষকে আরো বলে যে এই গ্রামে একমাত্র মনীষী আছে যে কিনা মানুষের মুখ দেখে বলে দিতে পারবে যে সে কিছুদিনের মধ্যে মারা যাবে কিনা। তাই মনীষ যেন কালকের মধ্যে তাকে এমন একটা লিস্ট বানিয়ে দেয়। এরপর দেখানো হয় পরদিন সকালে মনীষ তার দুই সাঙ্গপাঙ্গকে নিয়ে গ্রামের মধ্যে লিস্ট বানানোর জন্য বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর সে 7 জনকে খুঁজে পায়। তারপর সে তার বাসায় আসে আর দুঃখবশত তার মায়ের নামও সে লিস্টে লিখে দেয়। তো পরদিনই অপূর্বা তার অফিসে গ্রামের মিটিং ডাকে আর তাদেরকে এই লিস্টটা দেখায় আর বলে যে মানুষগুলোকে নিয়ে তারা আগে ভাববে, তারপর মানুষ মারা যেতে তো আরো 3-4 বছর লেগেই যাবে। যেহেতু তাদের কাছে 8 জনের লিস্ট আছে আর জায়গা 4 জনের আছে, তাহলে তারা কোনোভাবে বাকি 4 জনের কবর দেওয়ার ব্যবস্থা করেই ফেলবে। কিন্তু তখন দেখানো হয় সুশান্ত উঠে বলে যে কিন্তু এই 8 জনের মধ্যে সে কাকে আগে কবর দিবে? অপূর্বা বলে যে এটা কেমন প্রশ্ন, যে আগে মারা যাবে তাকে আগে কবর দেওয়া হবে? কথা শুনে সুশান্ত বলতে থাকে যে কিন্তু সে তো তার কবর গোরস্থানের বাইরে কোথাও হতে দিবে না। সেই গ্রামের প্রভাবশালী একজন লোক, তার কবর এই গোরস্থানের মধ্যেই দিতে হবে। তখন বিপ্লব বলতে থাকে যে তার দাদা মারা গেলেও তাকে গোরস্থানেই কবর দিতে হবে। তখন তাদের দুই পক্ষ অর্থাৎ সুশান্ত আর বিপ্লবের পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কে বেশি প্রভাবশালী এই নিয়ে কথা ওঠে। এদিকে তো অপূর্বা এত কিছু করার পরেও কোনো সমাধান বের করতে পারল না, তাই সে আবারও চিন্তায় পড়ে যায়। সেদিন রাতে দেখানো হয় অপূর্বা মনীষের সাথে দেখা করে আর তাকে বলতে থাকে এখন সে কি করবে। মানুষ এখন গোরস্থানের জায়গার জন্য লড়াই করছে, এটা কোনো কথা? মনীষ তখন তাকে শান্ত হয়ে বসতে বলে। এরপর তাকে বলতে থাকে যে অপূর্বা কি জানে যে তারা ছোটবেলায় একই স্কুলে পড়তো আর তারা একে অপরের ভালো বন্ধুও ছিল। একবার অপূর্বা হোমওয়ার্ক করে না আসায় মনীষ তাকে তার নিজের হোমওয়ার্কের খাতা দিয়ে দিয়েছিল, যার জন্য টিচার সেদিন তার অনেক প্রশংসা করেছিল। অপূর্বা জানায় তার তো কিছুই মনে নেই। মনীষ বলতে থাকে কিন্তু তার সব কথা খুব ভালো করে মনে আছে। অপূর্বা সেদিন তাকে বলেছিল যে সে তাকে সাহায্য করেছে, এর জন্য সেও বড় হয়ে একদিন তাকে সাহায্য করবে। এই বলে মনীষ বলে যে আসলে তার মা অনেক বেশি অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে, আর তার একমাত্র ইচ্ছা যে তাকে যেন এই গ্রামেই দাফন করা হয়। আর যদি তার এই ইচ্ছা পূরণ না হয় তাহলে সে অনেক কষ্ট পাবে। এটা শুনে তখন অপূর্বা তাকে বলতে থাকে যে এখন সেও যদি এমন করে তাহলে কিভাবে হয়, কিন্তু সে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, কারণ তার মাকে এখানে দাফন দেওয়ার বিষয়টা সে নিশ্চিত করতে পারবে না। মনীষ বলতে থাকে যে তাও ঠিক, অপূর্বার তো করার কিছুই নেই, সবার স্বপ্ন তো সবসময় পূরণ হয় না। এই বলেই কষ্ট পেয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় অপূর্বা পরদিন তার লোক পাঠিয়ে গ্রামে অ্যানাউন্স করায় যে কোন 4 জনকে দাফন করা হবে এখানে, সেই 4 জনের নাম আজ লটারি করে বের করা হবে। তখন এই লটারির জন্য অনেক বড় করে আয়োজন করা হয়। অপূর্বা তো এত আয়োজন করার কথা বলেওনি, কিন্তু তার সেই 3 জন লোক নিজের মাথা খাটিয়ে এমনটা করে। যাক, তো এরপর গ্রামের সবাই সেখানে জড়ো হয়। অপূর্বাও আসে। সে এসে ওই 8 জনের লিস্টের সাথে সুশান্ত এবং বিপ্লবের দাদাকে অ্যাড করে, তারপর তাদের নামে চিরকুট বানায় আর একটা বাচ্চা মেয়েকে দিয়ে 4টি নাম ওঠায়। সেখানে প্রথমে 2 জন মহিলার নাম ওঠে, তারপর বিপ্লবের দাদার নাম এবং শেষে সুশান্তের নাম ওঠে। কিন্তু এইটা দেখে অপূর্বার মনীষের বলা কথাগুলো মনে পড়ে, তাই সে সুশান্তের নামের জায়গায় মিথ্যা বলে যে মনীষের মায়ের নাম উঠেছে। এটা শুনে মনীষের মা তো অনেক বেশি খুশি হয়ে যায়। বিপ্লব তো এদিকে বাজি ফুটিয়ে আনন্দ করতে থাকে, কারণ সুশান্তের নাম আসেনি, তার দাদার নাম এসেছে। সে তো পুরো গ্রামকে তার বাসায় রাতে দাওয়াত দিয়ে আসে।
সুশান্ত তখন খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় রাতে পুরো গ্রামের মানুষ বিপ্লবের বাসায় যায়। সবাই অনেক বেশি মজা করতে থাকে আর ওদিকে সবার জন্য মদের আয়োজনও করা হয়। কিন্তু তখন আমরা দেখতে পাই গ্রামের বিশিষ্ট একজন মদখোর সেখানে যায় আর সে মাতাল হয়ে মদ যেখানে বানানো হচ্ছিল সেখানে চলে আসে। মদকে আরো বেশি সুস্বাদু করার জন্য সে পায়ের জুতা, লাইট, তারপর কিছু ওষুধ এগুলো দিতে থাকে। আর দুর্ভাগ্যবশত কিছু মানুষ তার বানানো সেই মদ খেয়ে নেয়। তখন তো অন্যদিকে আমরা অপূর্বকে দেখতে পাই। সে আজ তার মাকে বলে যে তার মাথা থেকে সব ঝামেলা আজ নেমে গেছে, তাই সে কাল অনেক সকাল পর্যন্ত ঘুমাবে, সে যেন তাকে ডিস্টার্ব না করে। কিন্তু পরদিন সকালেই দেখা যায় তার কাছে গ্রামের লোকজন এসে জড়ো হয় আর তাকে জানানো হয় যে আগের দিনের বিপ্লবের পার্টিতে 4 জন কিছু একটা খেয়ে মারা গেছে আর এই 4 জনের কেউই লিস্টে ছিল না। যেটা শুনে তো অপূর্বার মাথা ঘুরতে থাকে, তার তো ঝামেলার কোনো শেষই হচ্ছে না। এদিকে দেখানো হয় সকালে উঠে এসব দেখে তো বিপ্লবের মুখ থেকে কোনো কথাই বের হয় না। সে প্রথমবারের মতো সুশান্তকে হারিয়ে কোনো কিছুতে জিতে গিয়েছিল, কিন্তু সে আবারও হেরে গেল, যার জন্য সুশান্ত এসব জানতে পেরে তো অনেক বেশি মজা পেতে থাকে। যাক, তো এরপর গোরস্থানে সেই 4 জনকে একই দিনে মাটি দেয়া হয়। মনীষার তার মায়েরও তখন মন খারাপ হয়ে যায়, কারণ তার মায়ের তো এখানে দাফন হওয়ার সুযোগটাই চলে গেল। এরপরই আমাদেরকে বিপ্লবকে দেখানো হয় সে তার বাসায় সেই মদখোরটিকে ডেকে আনে আর তাকে বেধড়ক পেটাতে থাকে। মদখোর তার মারের হাত থেকে বাঁচার জন্য গাছের উপর গিয়ে বসে থাকে। বিপ্লব তখন সুশান্তকে হারাতে না পারায় নিজে নিজেই হাহাকার করতে থাকে। তার তো কোনো কিছুই ভালো লাগছিল না। তখনই তার একজন লোক তাকে বলতে থাকে যে পুরো গ্রাম তো সাক্ষী যে তারা লটারিতে জিতেছে, তাহলে যাই হয়ে যাক না কেন তাদেরকে তো এই গ্রামেই মাটি দেওয়ার সুযোগ করে দিতে হবে। তারা এত কিছু জানে না। এ কথা শুনে তখন বিপ্লব এটা নিয়ে ভাবতে থাকে। এরপরই সুশান্তকে দেখানো হয় সে তার লোকজন নিয়ে আনন্দ উৎসব করছিল, কারণ সে বিপ্লবকে হারাতে পেরেছে। তখনই তাদের কাছে মনীষের বন্ধু আসে, যেও কিনা গোরস্থানে মাটি দেওয়ার কাজ করত। কিন্তু গোরস্থানের জায়গা শেষ হওয়ার জন্য তারও তো চাকরি শেষ হয়ে যায়। তাই সে সুশান্তকে এসে বলে যে সে যদি তাকে কোনো একটা চাকরি দিতে পারত তাহলে খুব ভালো হতো, সে একটু খেয়ে পড়ে বাঁচতে পারত। কিন্তু সুশান্ত তাকে নিয়েও মজা নিতে থাকে আর বলে যে এখন এসে তার কথা তার মনে পড়েছে, কিন্তু আগের দিন লটারির উৎসবে তো সে অনেক বেশি নাচানাচি করেছিল, তার কাছে কোনো চাকরি বাকরি নেই, সে কোনো চাকরি বাকরি এখন দিতে পারবে না। ছেলেটি তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসতে থাকে। সুশান্তের পর তার লোকেদের বলতে থাকে যে অপূর্বা এখন কি করবে সেটাই সে একটু দেখতে চায়। নিশ্চয়ই সে এই সমস্যার এখন আর কোনো সমাধান খুঁজে বের করতে পারবে না, তাই তাকে তার জায়গা ছেড়ে দিতেই হবে। এরপরই দেখানো হয় সেই 3 জন লোক মনীষের বাসায় যায় আর তাকে বলে যে অপূর্বা আর তারা মিলে কাল আশেপাশের গ্রামে জায়গা খুঁজতে যাবে, তাই মনীষ যেন তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। এটা শুনে মনীষ তো তখন চিন্তায় পড়ে যায় আর তাকে এভাবে চিন্তিত হতে দেখে তার মা তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে তাকে দাফন দেওয়া নিয়ে এসে ভাবছে, কিন্তু তাকে এত ভাবতে হবে না, তাকে কোথাও মাটি দিলেই হবে, কোনো সমস্যা নেই, মনীষ যেন এত চিন্তা না করে। মনীষ তখন তার মাকে বলে যে তার মন বলছে যে সে তার মায়ের ইচ্ছা পূরণ করেই ছাড়বে। এরপরই দেখানো হয় সেদিন রাতের বেলা মনীষ গোরস্থানে যায় আর সেখানে গিয়ে একটা জায়গার কাছে আসে। তখনই আমরা জানতে পারি যে মনীষ আসলে অপূর্বাকে মিথ্যা বলেছিল, যেখানে মাত্র 4 জন মানুষের মাটি দেওয়ার জায়গা আছে, কিন্তু সেখানে তো আরো একজনের মাটি দেওয়ার মতো জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটি মনীষ মনে মনে তার মায়ের জন্যই রেখে দিয়েছিল, তাই সে সেই জায়গাটা দেখতে আসে। এরপর দিন সে তার বন্ধুর পাথরের দোকানে যায় এবং সেখান থেকে একটি পাথর কিনে আনে, যাতে করে গোরস্থানের সেই ফাঁকা জায়গাটিতে এটি লাগিয়ে রেখে সেখানে পরবর্তীতে সে তার মায়ের কবর দিতে পারে। আর আগে থেকে কারো কবর সেখানে আছে জানলে কেউ এই জায়গাটি লক্ষ্যও করবে না আর সে ধরাও পড়বে না। কিন্তু দেখানো হয় যে মনীষ যখন সেই পাথরটি নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছিল তখনই রাস্তায় তার সাথে অপূর্বার দেখা হয়। অপূর্বাকে দেখে তো সে অনেক বেশি হকচকিয়ে যায় আর ধরা পড়ার ভয়ে নার্ভাস হয়ে যায়। অপূর্বা তখনই তাকে ডাক দেয় আর তাকে বলতে থাকে যে তাকে দেখে এতটা চিন্তিত বলে কেন মনে হচ্ছে, তার মাথায় কি চলছে। তখনই তো ভয় পেয়ে মনীষ উল্টো পাল্টা কথা বলতে থাকে। সে বলতে থাকে কোথায়, সে তো কোনো চিন্তিত না আর সে কিছু লুকাচ্ছেও না। অপূর্বা তো তার কথা বুঝতেই পারছিল না। সে তখন মনীষকে বলে যে থাক, তার এত কথা বলতে হবে না, সে দ্রুত গাড়িতে উঠে পড়ুক তো, তারা আশেপাশের গ্রামে জায়গা আছে কিনা সেটা দেখতে যাচ্ছে আর তাদের সাথে মনীষকেও যেতে হবে। মনীষের হাতে তো তখন সেই পাথরটি বস্তা দিয়ে পেঁচানো ছিল, তাই সে কোনোভাবে সেটিকে পেঁচিয়ে ধরে রেখে গাড়িতে উঠে পড়ে। এরপর তারা আশেপাশের বিভিন্ন গ্রামে যেতে থাকে, কিন্তু প্রথম গ্রামে গেলে তারা তাদের মাটি দেওয়ার কথা শুনে খুব হাসাহাসি করতে থাকে। এরপর সেখান থেকে অন্য গ্রামে গেলে তারা জায়গা দেওয়ার জন্য 4 গুণ বেশি টাকা চাইতে থাকে। এসব দেখে তারা চলে যায় আর একটা গ্রামে, যেখানে কিনা এক রাজা থাকতো।
তো রাজাও তো তাদেরকে মানা করে দেয়। আর তার সাথে সাথে রাজার সাথে দেখা করতে আসার আগে তার জন্য কোনো উপহার না নিয়ে আসার জন্য সে অপূর্বাকে অপমানও করতে থাকে, বলতে থাকে যে গ্রাম প্রধান মেয়ে হলে তো এমনটাই হবে। এই কথাটা তখন মনীষের কাছে একদমই ভালো লাগে না, তাই সে ওই রাজাকে বলে যে নারীরা যেমন ঘর সামলাতে পারে তেমন একটা গোটা গ্রামও সামলাতে পারবে, নারীরা পারে না এমন কিছু নেই। তো তার এমন উত্তর শুনে অপূর্বা মনে মনে বেশ খুশি হয়। অন্যদিকে দেখানো হয় গ্রামে তখন সুশান্তের লোকেরা অপূর্বাকে জ্বালানোর জন্য এক নতুন ফন্দি বের করে। সুশান্তের লোকেরা জনে জনে মানুষ ধরে আর তাদেরকে বানিয়ে কাহিনী বলতে থাকে। তারা তাদেরকে বলে যে প্রবীণ আর প্রণমী নামের এক প্রেমিক প্রেমিকা আছে যাদেরকে পরিবার থেকে বিয়ে দিতে চাচ্ছে না, এজন্য তারা আত্মহনন করার কথা ভাবছে। তো এখন যদি তারা আত্মহনন করেই নেয় তাহলে গ্রাম প্রধান তাদেরকে কোথায় দাফন দিবে? তো এই পুরো বিষয়টা তারা গ্রামের মধ্যে ছড়িয়ে দেয়, যার জন্য যখন কোথাও জায়গা না পেয়ে অপূর্বা বাসায় ফিরে আসে তখন সে তার বাসার সামনে অনেক ভিড় দেখতে পায়। এসব দেখে তো সে অবাক হয়ে যায় আর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই তো তারা তাকে ঘিরে ধরে আর বলতে থাকে যে এরকম দুজন মারা যেতে চলেছে, তাদেরকে অপূর্বা কোথায় মাটি দিবে সেটা কি কিছু ভেবেছে? তাদের এই ধরনের কথা শুনে তো অপূর্বার তখন মাথা খারাপ হয়ে যায়। সে তাদেরকে কোনো জবাব না দিয়ে সোজা তার বাসায় চলে আসে। এরপর রুমের মধ্যে এসে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পরেই আবার দরজা খুলে সে বাইরে বের হতে যায়, কারণ সে এসব আর নিতে পারছে না। তাই সে ঠিক করেছে যে গ্রামের সবাইকে বলে দিবে যে সে গ্রাম প্রধানের পদ ছেড়ে দিচ্ছে। কিন্তু সে এটা করতে গেলে তার মা তাকে আটকায়। সে তাকে বলতে থাকে যে তাদের বংশের পরম্পরা অপূর্বা এভাবে শেষ হতে দিতে পারে না। আর তাছাড়া সে যখন বিয়ে করবে, তার যখন বাচ্চা কাচ্চা হবে, তখন সে তাদেরকে কি বলবে? তাদেরকে কি সে তার হেরে যাওয়ার কাহিনী শোনাবে? অপূর্বা কি করবে কিছুই বুঝতে পারে না। তার চোখের সামনে সবকিছু অন্ধকার লাগতে থাকে। এই সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় তার মাথায় আসছিল না। তো এরপরই দেখানো হয় রাতে মনীষ গোরস্থানে যায় এবং সেখানে গিয়ে সেই পাথরটি পুঁতে রেখে আসে। কিন্তু পরদিন সকালে অপূর্বা তার সেই 3 জনকে নিয়ে গোরস্থানে যায়, যাতে করে সে সেখানে গিয়ে শেষবারের মতো দেখতে পারে যে সেখানে আদৌ কোনো জায়গা ফাঁকা আছে কিনা। মনীষ তো তখন অনেক বেশি ভয় পেতে থাকে, কারণ যদি অপূর্বা তার আগে থেকে পাথর পুঁতে রাখার বিষয়টা বুঝতে পেরে যায় তাহলে তো তার মায়ের ইচ্ছা আর কখনোই পূরণ হবে না। এর জন্য সে অপূর্বাকে সেই পাথরটি থেকে দূরে রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু অপূর্বা সেই পাথরের কাছে চলে আসে আর তখনই সে লক্ষ্য করে দেখতে পায় যে সেই পাথরের উপর কারো নাম লেখা নেই। এটা দেখে সে তখন মনীষকে বলতে থাকে যে পাথরের উপরে কোনো নাম কেন লেখা নেই? মনীষ তো তখন ঘাবড়ে যায় আর অপূর্বাকে বলতে থাকে যে আসলে এই কবরটি 100 বছরের পুরনো হয়ে গেছে, তাই হয়তো নাম মুছে গেছে। এ কথা শুনে তখন হঠাৎ করে অপূর্বার মাথায় একটা জবরদস্ত প্ল্যান আসে। সে তাড়াতাড়ি করে মনীষকে বলে যে সে যেন এখনই পুরো গ্রামবাসীকে সবার জন্য একত্রিত করে। সেই অনুযায়ী সব গ্রামবাসীকে একত্রিত করা হয়। এরপর অপূর্বা সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে যেহেতু তাদের এই গ্রামে কাউকে মাটি দেওয়ার জন্য আর কোনো জায়গা বেঁচে নেই, তার সাথে সাথে তারা আশেপাশের গ্রামেও জায়গা খোঁজার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও কোনো রকম জায়গা খুঁজে পায়নি। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে গোরস্থানে যে সকল কবরের নাম মুছে গেছে সেই সব কবর খুঁড়ে সেখান থেকে তাদের লাশের অংশাবশেষ যা বেঁচে আছে সেটিকে বের করে পুজো করে পানিতে ভাসিয়ে দেওয়া হবে, তাহলেই তো তারা জায়গা পাবে। এটা শুনে তখন গ্রামের পুরোহিত বলতে থাকে যে সে এমনটা করতে পারে না, কিন্তু অপূর্বা তার মুখ বন্ধ করে দেয় এটা বলে যে কোথাও তো এমনটা করতে মানা করা হয়নি, তাই তারা এটা করতেই পারে আর তারা এমনটাই করবে। তো গ্রামবাসীর কাছে তখন তার এই সমাধান অনেক বেশি ভালো লাগে। কিন্তু সুশান্ত আর বিপ্লব অপূর্বার জীবনে সমস্যা ক্রিয়েট না করতে পারায় অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। যাক, তো এরপর দেখানো হয় অপূর্বা তার সেই 3 জন লোককে বলে যে তারা যেন পরদিন গোরস্থানে গিয়ে সেখানে পুরনো যে সকল কবর রয়েছে আর যে সকল কবরের নাম মুছে গেছে সেগুলোর লিস্ট তাকে এনে দেয়। তো আবারও এই কারণে মনীষ চিন্তায় পড়ে যায়, কারণ তাহলে তো তার মায়ের জন্য বরাদ্দ রাখা জায়গাটি অন্য কাউকে দিয়ে দেয়া হবে। যাক, তো পরদিন যখন অপূর্বার সেই 3 জন লোক গণনা করতে আসে তখন তারা সেই পাথরটির দিকে যেতে থাকলে মনীষ তাদেরকে বলে যে এখন অনেক রাত হয়ে যাচ্ছে, তাদের এখানে থাকাটা ঠিক হবে না, কারণ রাতের বেলায় সেই কবরগুলোর মধ্যে থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে শুনেছে। কিছু কিছু আত্মা এসে তো তাকে বলতে থাকে যে তাদেরকে যেন এই কবর থেকে বের করা হয়। এটা শুনে তো তখন ওই 3 জন অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা কাল সকালে আসবে বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় রাত গভীর হলে মনীষ আবারও গোরস্থানে ফিরে যায়, কেউ যেন তাকে দেখে না ফেলে এজন্য সে তার গায়ে একটা চাদর পেঁচিয়ে নেয়। এরপর সেই পাথরের কাছে গিয়ে সে র্যান্ডম একজনের নাম খোদাই করে লিখতে থাকে। কিন্তু অন্যদিকে তখন আমাদেরকে সেই মদখোর লোকটিকে দেখানো হয়। লোকটি তো মাতাল হয়ে ওই গোরস্থানের মধ্যে এসেই ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু মনীষ তো খেয়াল করে না যে সে সেখানে এসেছে।
তাই সে খোদাই করতে থাকে তার মতো। কিন্তু লোকটি তো তখন তার খোদাই করার শব্দ শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় আর মনে করে যে কোনো ভূত হয়তো এমনটা করছে। আর তাছাড়া মনীষ যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তার পায়ে কাঁটাও ফুটে যায়, যার জন্য সে চিৎকার করতে থাকে আর একভাবে লাফাতে থাকে। তখন তো মদখোর লোকটি তার নেশার ঘরে মনে করতে থাকে যে মনীষ হয়তো ভূত, তাই সে তখন ভয় পেয়ে সেখানে পাথরের মতো শক্ত হয়ে যায়। মনীষ তো তাকে দেখতে পায়, কিন্তু সে ভাবতে থাকে যে মদখোর তাকে দেখে ফেললেও বাকি তার কথা কেউই বিশ্বাস করবে না। তাই সে আর মাথা না ঘামিয়ে সেখান থেকে বাসায় চলে যায়। পরবর্তী দিন সকালে সেই 3 জন লোক আবারও বাকি কাজ শেষ করার জন্য গোরস্থানে যায়। আর তখন সেই পাথরের উপর নাম লেখা দেখে তারা সেটিকে আর গণনা করে না। এরপর তারা অপূর্বার কাছে যায় আর তাকে গিয়ে জানায় যে নাম মুছে যাওয়া 53টির মতো কবর রয়েছে। এটা শুনে অপূর্বা তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বলতে থাকে যে তাহলে কিছু বছরের জন্য তো তারা ঝামেলা মুক্ত হলো, কিন্তু ঝামেলা তো এখনো অপূর্বাকে ছাড়তে চায় না। আমাদেরকে সেই মদখোরকে দেখানো হয়, তাকে তার পরিবারের লোক খুঁজতে খুঁজতে সেই গোরস্থানের মধ্যে থেকে উঠিয়ে আনে। লোকটি তো তখনও ফ্রিজ হয়েই ছিল, তাই তার পরিবারের সবাই গ্রামের পুরোহিতকে ডেকে আনে। পুরোহিত তার গায়ে গঙ্গা জল ছিটাবে তার আগেই লোকটির জ্ঞান ফিরে আসে। আর এর সাথে সাথেই সে ভূত দেখেছে এই বলে পুরো গ্রামের মধ্যে চিৎকার করে দৌড়াতে থাকে। পুরো গ্রাম তো তখন এটা শুনে অনেক বেশি অবাক হয়। তারা জানতে পারে যে লোকটি আগের দিন রাতে গোরস্থানে ভূত দেখেছে। অন্যদিকে তখন আমাদেরকে দেখানো হয় অপূর্বা তার সাথে করে মনীষকে নিয়ে গোরস্থানে যায় এবং পুরনো কবরগুলো খোদাই করে সেখান থেকে মানুষের দেহের অংশাবশেষ বের করার প্রস্তুতি নিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই সেখানে গ্রামের একটি লোক আসে আর তাদেরকে বলতে থাকে যে তারা যেন এমনটা না করে, কারণ গ্রামের পুরোহিত গ্রামের সবাইকে নিয়ে মন্দিরের কাছে বসে আছে। আর সে সবাইকে বলেছে যে যেহেতু সেই মদখোর লোকটি আগের দিন রাতে গোরস্থানে ভূত দেখেছে, তার মানে মাটির মধ্যে থাকা মানুষগুলো তাদের দেহ সেখান থেকে বের করার পক্ষে না। আর যদি তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে মাটি থেকে বের করা হয় তাহলে তারা প্রত্যেকে শয়তানে পরিণত হবে। আর এভাবে যদি গ্রামের মধ্যে আত্মারা ঘুরে বেড়ায় তাহলে তো তাদের এই গ্রামে থাকাই মুশকিল হয়ে যাবে। তাই তারা কোনোভাবেই মাটি খুঁড়ে মানুষের অংশাবশেষ বের করতে পারবে না। এটা শুনে অপূর্বার তো আবারও মাথায় হাত। এবার তাহলে সে কি করবে? এদিকে সুশান্ত তার লোকেদেরকে বলতে থাকে যে তার বংশের যত মানুষ আছে কারো কবরে যেন হাত না লাগানো হয়। তাছাড়া অপূর্বারা যাতে করে তাদের কবর সরাতে না পারে তাই সে তার লোকেদেরকে বলে যে তারা যেন তার বংশের কবরগুলো বের করে সেগুলোতে লাল রঙের কালার করে আসে। এটা শুনে তার লোকেরা সেখানে যায় আর তার কথা মতো কবর খুঁজে বের করে সেখানে লাল রং করে আসে। তো সে এটা করেছে তা জানতে পেরে তখন বিপ্লবও ভাবতে থাকে যে সুশান্ত যে এটা করেছে তাহলে তো তাদেরকেও এটা করতে হবে, কিন্তু তার লাল রং করা তো হয়ে গেছে, তাই সে তার বংশের লোকেদের কবর নীল রং করাবে। এটা বলেই সে তার লোকেদের গোরস্থানে পাঠিয়ে দেয়। তারা তার কথা মতো কবর রং করে আসে। তারপর তাদের দেখে সবাই তো তাদের বংশের যারা যারা আছে সবার কবর বিভিন্ন ধরনের রং করে দিয়ে আসতে শুরু করে, যার জন্য প্রত্যেকটি কবরে রং করা হয়ে যায়। বাকি থাকে শুধুমাত্র মনীষের পুঁতে রাখা সেই নকল কবরটি। এটা দেখে মনীষ মনে মনে ভাবতে থাকে যে এই কবরে কালার না করা হলে সবাই এসে এখানে হক বসাবে। তাই সে রাত হলেই নীল রঙের কালার নিয়ে এসে সেটা সেই কবরের উপর রং করে দেয়। কিন্তু পরদিন সকালে দেখা যায় বিপ্লবের 2 জন লোক দৌড়াতে দৌড়াতে বিপ্লবের কাছে যায়। এরপর তাকে বলতে থাকে যে তারা আজ গোরস্থানে গিয়ে তাদের রং করে আসা সবগুলো কবর ঠিকঠাক আছে কিনা সেটা দেখছিল। কিন্তু ঠিক তখনই তারা নীল রঙের একটি কবরের কাছে আসে আর সেটা ছুলেই তাদের হাতে কাঁচা রং লেগে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো তাদের কবরগুলো তারা তো 2 দিন আগে রং করেছে। এই সময়ের মধ্যে তো রং শুকিয়ে যাওয়া উচিত। তার মানে কেউ একজন কবরের জায়গা বরাদ্দ করার জন্য সেখানে নকল পাথর বসিয়েছে। এই কথা জানতে পেরে তো তখন বিপ্লব পুরো গ্রামে এই জিনিসটা ছড়িয়ে দেয় আর তার লোকেদের বলে যে তারা যেন এই নকল পাথর কে লাগিয়েছে সেটা খুঁজে বের করে। কিন্তু তার লোকেরা তাকে বলতে থাকে যে আসলে তারা একটু মাতাল ছিল, যার জন্য সেই কবরটা আসলে কোনটা ছিল তা তাদের মনে নেই। বিপ্লব এই কথা শুনে তাদের বলতে থাকে যে তারা এখনই যেন তা খুঁজে বের করে। তো পুরো গ্রামে এসব জানাজানি হয়ে গেলে গ্রামের সবাই তো সেই নকল কবর খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু তখন দেখা যায় যখন তারা সবগুলো কবর পড়ে পড়ে দেখছিল তখনই তারা জানতে পারে যে তাদের পূর্বপুরুষেরা কিভাবে মারা গিয়েছিল। আর এর ফলে কার দাদাকে কিভাবে 100-200 বছর আগে মেরে ফেলেছে তাই নিয়ে এলাকার লোকেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সবাই মিলে একেবারে হুলস্থুল করতে শুরু করে দেয়। এরপরই আমাদেরকে দেখানো হয় অপূর্বাকে। সে তার বাসায় মনীষকে ডেকে পাঠায়। মনীষ সেখানে আসলে সে তার কাছে জিজ্ঞেস করে যে গোরস্থানে নকল একটি কবর পাওয়া গেছে,
মনীষ যদি এই ব্যাপারে কিছু জেনে থাকে তাহলে সে যেন এখনই তাকে জানায়। সে তাকে আরও বলতে থাকে যে এই কাজের জন্য গ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, সবাই ঝগড়াঝাটি করছে। আর তাছাড়া সে মনীষকে বলে সেদিন লটারিতে আসলে তার মার নাম ওঠেনি, কিন্তু তারপরেও সে মনীষের কথা ভেবে মিথ্যা বলে তার মায়ের নাম নিয়েছিল। তাই মনীষ যেন তার থেকে কিচ্ছু না লুকায়, কিছু যদি সে জেনে থাকে তাহলে যেন তাকে বলে দেয়। এবার তো মনীষ তাকে সত্যিটা বলেই দেয় যে তার মায়ের জন্য সে সেখানে জায়গা রেখেছিল, সেই এসব করেছে। এইটা শুনে তখন অপূর্বা তাকে বলে যে এটা সে কেন করলো। গ্রামের মানুষ যদি একবার জানতে পারে যে এত ঝামেলার পিছনে মনীষের হাত রয়েছে তাহলে তো তারা তাকে মারতে মারতে মেরেই ফেলবে। তাই সে মনীষকে বলে যে সে যেন এখনই গোরস্থানে যায় আর সেখানে গিয়ে সেই পাথরটি সরিয়ে জায়গাটি আগে যেমন ছিল তেমন করে দেয়। মনীষ তো তখনও তার মায়ের কথা ভাবতে থাকে, কিন্তু অপূর্বা তাকে জোর করলে সে তার কথা মতো এবার কবরস্থানের দিকে যেতে থাকে। এরপরে অপূর্বার কাছে একজন লোক আসে আর সে তাকে বলতে থাকে যে আরো একটা সর্বনাশ হয়ে গেছে। সেই নকল পাথর খুঁজতে গিয়ে সুশান্ত তার দাদার কবরের লেখা থেকে জানতে পেরেছে যে আসলে তার বংশ আগে গ্রাম প্রধান হতো, কিন্তু তার দাদা একবার অসুস্থ হয়ে যাওয়ায় অস্থায়ীভাবে অপূর্বার বংশকেই গ্রাম প্রধানের দায়িত্ব দেয়া হয়। আর এরপর থেকে অপূর্বার বংশই গ্রাম প্রধান হতে থাকে। এটা জেনে তো তখন সুশান্ত অনেক বেশি খুশি হয়ে যায় আর এখন সে পুরো গ্রাম নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে, যাতে করে সবার সামনে সে অপূর্বার পরিবারকে নিচু করতে পারে আর অপূর্বার থেকে গ্রাম প্রধানের পদ ছিনিয়ে নিতে পারে। তো তারা সবাই এখন গোরস্থানে যাচ্ছে। এটা শুনে অপূর্বা তো মনীষকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারা গিয়ে যদি মনীষকে সেখানে দেখে ফেলে তাহলে তো তারা মনীষের অবস্থা বেহাল করে দিবে। তাই সে তাড়াতাড়ি করে গোরস্থানে যায়। সেখানে গিয়ে সে মনে মনে মনীষকে খুঁজতে থাকে, কিন্তু তার কাছে তখনই সুশান্ত আসে আর তাকে বলতে থাকে যে তার পরিবার গ্রাম প্রধান হওয়ার যোগ্যতা রাখে না, তারা তো কখনো গ্রাম প্রধান ছিলই না। তো তখন ঝামেলা না বাড়িয়ে অপূর্বা সুশান্তকে বলতে থাকে যে যেহেতু তার বংশ গ্রাম প্রধান ছিল তাহলে এখন থেকে সুশান্তই গ্রাম প্রধান। এটা শুনে তো তখন সুশান্ত অনেক বেশি খুশি হয়ে যায় আর তার লোকেরা তাকে গ্রাম প্রধান বানাতে পেরে সেখানেই নাচানাচি লাফালাফি শুরু করে দেয়, যার জন্য তখন প্রচন্ড মাটি কাঁপতে থাকে। আর সেই সময় আমরা দেখতে পাই একটা গাছের উপর থেকে মনীষ নিচে পড়ে যায় আর তার হাতে তখন সেই নকল পাথরটি ছিল। সবাই তো তখন তাকে ধরে ফেলে। গ্রাম প্রধান তাকে সবার সামনে নিয়ে যায় আর তাদের সাথে ধোঁকা করার জন্য তাকে আর তার মাকে গ্রাম থেকে বের হয়ে যাওয়ার শাস্তি দেয়। মনীষ তখন তার কাছে অনেক অনুরোধ করে, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। গ্রামের লোকেরা তখন তাকে ধরে মারতে থাকে। অপূর্বা তখন মনীষকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার একার পক্ষে এটা করা সম্ভব হচ্ছিল না। তখনই দেখানো হয় সেখানে দৌড়াতে দৌড়াতে মনীষের বন্ধু আসে। এরপর সে সবাইকে থামিয়ে মনীষকে বলে যে তার মা মারা গিয়েছে। এ কথা শুনে মনীষ তো সেখান থেকে দৌড়ে তার বাসায় চলে যায়। তার মায়ের লাশ দেখে সে অনেক বেশি ভেঙে পড়ে আর আজই তাদেরকে এই গ্রাম থেকে বের করে দেয়া হয়েছে। সে মনে করতে থাকে যে সে তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারল না। সে তো সেখানে বসেই তার মায়ের বলা কথাগুলো মনে করতে থাকে, কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না। তার মা বেঁচে থাকতে তাকে কিভাবে 2-3 দিনের জন্য কোনো ডেড বডিকে প্রিজার্ভ করে রাখা যায় সেই পন্থা বলে গিয়েছিল। তাই সে তার মায়ের বলা কথা মতোই এবার তার মার লাশকে প্রিজার্ভ করার জন্য সবকিছু রেডি করে। এরপরই দেখানো হয় যেহেতু সুশান্ত নতুন গ্রাম প্রধান ছিল তাই সে সবাইকে জানায় যে গোরস্থানের শেষ জায়গাটুকু কে পাবে তা বিডিং করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ তারা বাকি থাকাই একটি জায়গা নিলামে তুলবে। সুশান্ত এটা করে কারণ পুরো গ্রামে সবচেয়ে বেশি টাকা তার কাছেই রয়েছে, তাই নিলামে কেউ তাকে হারাতে পারবে না। কিন্তু অন্যদিকে তখন বিপ্লবকে দেখানো হয় সেও নিলামে তার টাকা লাগাবে বলে ঠিক করে। যাক, তো এরপরই দেখানো হয় নিলাম শুরু হয়ে যায়। আমরা তখন স্টেজের পেছনে অপূর্বাকে একজনের সাথে কথা বলতে দেখি। যাক, তো এরপর দেখানো হয় সেখানে আসা হোস্ট তার কাজ করতে শুরু করে। সে বিডিং চালু করে দেয়। সুশান্ত আর বিপ্লব দুজনেই অনেক বেশি টাকা বাড়াতে থাকে, কিন্তু টাকার পরিমাণ খুব বেশি হয়ে গেলে বিপ্লব নিলাম থেকে আউট হয়ে চলে যায়। কিন্তু তারপর দেখানো হয় সুশান্ত মনে করে যে সে হয়তো জিতে যাবে, কিন্তু তখনই গ্রামের একজন লোকেরা উঠে দাঁড়িয়ে বিডিং করতে থাকে। তারা টাকার পরিমাণ বাড়াতে থাকে আর সুশান্ত অহংকারের জন্য তার টাকার পরিমাণ বাড়াতে থাকে। এরকম করতে করতে 1 লক্ষ টাকা হয়ে যায়। বাকি সবাই তো তখন আর টাকা বাড়ানো বাদ দিয়ে দেয়। তখন সুশান্তকেই সেই জায়গার উইনার বলে ঘোষণা করা হয়। তার পরদিনই আমরা মনীষকে দেখতে পাই। সে তার মায়ের মৃতদেহ নিয়ে সেই গোরস্থানে আসে
কিন্তু সেখানে কবর না দিয়ে তারা সীমানা থেকে বাইরে বের হয় আর সেখানেই মাটি খুঁড়তে শুরু করে। তখন আমাদেরকে আগের দিনের দৃশ্য দেখানো হয়। আগের দিন রাতে মনীষ তাদের এই সমস্যা সমাধানের জন্য অপূর্বার কাছে এসেছিল। অপূর্বা তখন গ্রামের সবার কাছে এক এক করে যায় এবং তাদেরকে বলে যে সে তাদের গোরস্থানের সমস্যার সমাধান পেয়ে গেছে। যদিও সে এখন তাদের গ্রাম প্রধান নেই, তাও সে এখনো তাদের ভালোই চাচ্ছে। তাই তারা যেন সুশান বা বিপ্লবের লোকেদেরকে একদমই না জানিয়ে রাতের অন্ধকারে তার বাসায় চলে আসে। গ্রামের সবাই তখন তার কথা শোনে আর তার বাসায় সুশান তার বিপ্লবকে না জানিয়ে চুপি চুপি চলে যায়। কিন্তু সেখানে গিয়ে মনীষকে দেখে তারা অনেক বেশি রেগে যায়। অপূর্বা তখন তাদেরকে শান্ত হতে বলে আর বলতে থাকে যে মনীষ না হয় একটা ভুল করে ফেলেছে, কিন্তু সে আর তার পরিবার যে এত বছর ধরে পরিশ্রম করে তাদের সবার যেন সমাধি ঠিকভাবে হয় সেটা দেখে এসেছে, তার কি কোনো মূল্য নেই? তারা অন্তত সেই দিক থেকে চিন্তা করে আজকে যেন মনীষের কথাগুলো শোনে। তখন তারাও শুনতে রাজি হয়। মনীষ তখন তাদেরকে বলতে থাকে যেই কয়দিন সে তাদের ঝগড়া ঝামেলার জন্য গোরস্থানে গিয়ে কার দাদাকে তারপর তার দাদার দাদাকে এভাবে খুঁজে খুঁজে জানতে পেরেছে যে অনেক বছর আগে এই গ্রামে 4 ভাই থাকার জন্য এসেছিল আর তাদের থেকে এই গ্রামের সবার জন্ম হয়। তার মানে তারা সবাই হলো এক বংশের, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাই তাদেরকে এখন একত্রে মিলে এই সমস্যার সমাধানে কাজ করতে হবে। এই কথা বললে তো সবাই অবাক হয়ে যায়। এরপর মনীষ সবাইকে বলে যে আজকে নিলামের টাকা বাড়িয়ে তারা যেন 1 লক্ষ টাকা করে দেয়, যাতে করে তারা সুশান্তকে বোকা বানিয়ে তার থেকে 1 লক্ষ টাকা নিয়ে সেটা পাশের গ্রামকে দিতে পারে। কারণ পাশের গ্রামের লোকেরা অন্যায় করে তাদের থেকে বেশি টাকা চাচ্ছে না। তাদের গ্রামের মা এবং তার বাচ্চারা একটা ভালো ক্লিনিক না থাকার কারণে মারা যাচ্ছে, তাই তাদের এই টাকার প্রয়োজন। এর জন্য অপূর্বা তাদের থেকে জায়গা কিনে নিবে আর তাদেরকে টাকাও দিয়ে দিবে। এর ফলে 2 গ্রামেরই উপকার হবে। তো মনীষের এই কথা শুনে তখন সেখানে থাকা সবাই তাদের ভুল বুঝতে পারে আর এটা করারই সিদ্ধান্ত নেয়। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। মনীষ তাদের নতুন জায়গায় তার মাকে কবর দেয় আর যেহেতু সেই জায়গা তারা কিনে নিয়েছিল তাই সেটিও তাদের গ্রামের মধ্যেই পড়ে, যার ফলে তার মায়ের ইচ্ছা শেষ পর্যন্ত সে পূরণ করতে পারে। সে তো এতে অনেক বেশি খুশি ছিল। আর তার সাথে সাথে যেহেতু সে গাছের নিচে তার মাকে কবর দিতে পারেনি তাই সে তার কবরের উপরেই একটা গাছ লাগিয়ে দেয়। মনীষ আজ তার মনে অনেক বেশি শান্তি পায় তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারার জন্য। এরপরই আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে মনীষ তার মায়ের কবরের গাছের নিচে শুয়ে থাকে আর বলতে থাকে যে তার মা আসলেই ঠিক বলেছিল, গাছের নিচে থাকার আসলেই অনেক শান্তি। এরপর আমাদেরকে মনীষের মায়ের মৃত্যুর কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ আমাদেরকে আবারও অতীতে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীরা সুশান্তের বাসায় ভিড় করে, কারণ সুশান্ত তাদের থেকেই শয়তানি করে টাকা নিয়ে সেটা দিয়ে গোরস্থানের মাটি কেনে। গ্রামবাসীরা তো এসব জানতে পেরে তার কাছে তাদের টাকা ফেরত চাইতে থাকে। তারা সবাই ক্ষুব্ধ ছিল, কিন্তু তখন সুশান্ত তাদের কাছে অনুরোধ করে যে তারা যেন পূর্বের কথা ভুলে যায় আর তাকে মাফ করে দেয়। তখন দেখা যায় সেই লোকেরাও তাকে মাফ করে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর বলতে থাকে যে যেহেতু সুশান্ত তাদেরকে কয়েকদিন আগের কথা ভুলে যেতে বলেছে, তাই তারা 100 বছর আগে কিভাবে তার পরিবারের বদলে অপূর্বার পরিবার গ্রাম প্রধানের দায়িত্ব পেয়েছিল তাও ভুলে যাবে আর তাকেই আবারও তাদের গ্রাম প্রধান বানাবে। এইদিকে দেখানো হয় সব সমস্যার সমাধান হওয়ার জন্য অপূর্বা তো অনেক খুশি ছিল, তাই সে খুশি মনে অ্যালার্ম বন্ধ করে দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে যে তার তো এখন আর কোনো কাজ নেই, সে একটু রিল্যাক্সে ঘুমাবে, আরাম করবে। সে বলতে থাকে যে তাকে জ্বালানোর মতো আর কোনো কিছুই নেই। কিন্তু তার পরদিন সকালেই দেখা যায় তার বাসায় আবারও গ্রামের লোকেরা চলে আসে আর বলতে থাকে যে মহা সমস্যা হয়ে গেছে। সবাই এখন বলছে যে তাদের সব সমস্যার সমাধান নাকি শুধু অপূর্বাই দিতে পারবে। এইসব শুনে তো অপূর্বা অবাক হয়ে যায়, কারণ এখন থেকে হয়তো সারা জীবন তাকে গ্রামের মানুষের দায়িত্বই পালন করে যেতে হবে। তার শখের ঘুম হয়তো আর ঘুমানো হলো না। আর এমন একটি হাস্যকর দৃশ্যের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়। একেবারে বোকাশোকা আর অলস একটা মেয়ে, যাকে নিয়ে কারো কোনো আশাই ছিল না, সেই পুরো গ্রামের দায়িত্ব নিয়ে সবাইকে একেবারে চমকে দিল। আসলে চেষ্টার অধ্যাবসায় থাকলে আর মনের দৃঢ়তা থাকলে যে কোনো মানুষই যে কোনো কিছু করতে পারে।
অপূর্বার এই গল্পটা তারই প্রমাণ। যাক, এই তো ছিল আজকের গল্প। অপূর্বার জীবনের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।